দেখে নেব খেলার সময় শিরোনাম। আগস্টে নতুন সিরিজ আয়োজনের চেষ্টায় ক্রিকেট বোর্ড এখনও মেলেনি প্রত্যাশিত সাড়া। 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। সেপ্টেম্বরে ভিয়েতনামের বিপক্ষে খেলতে চেষ্টা চালাচ্ছে বাফুফে, ব্যর্থ হলে হামজারা খেলতে যাবেন নেপালেই। অনূর্ধ্ব 23 দলে কিউবা মিচেলের সঙ্গে যোগ দেবেন প্রবাসীরাও। ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ারকে আমরা এখানে 23-তে নেওয়ার জন্য বলা হয়েছে। এবং অনূর্ধ্ব 20 নারী সাফে একদিনের ব্যবধানে কাল আবারও ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবহাওয়ার কথা মাথায় রেখে পরিবর্তন করা হলো ভেন্যু, 2 ম্যাচই হবে অনুশীলন গ্রাউন্ডে। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয় এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দল গোছাতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন অধিনায়ক লিটন দাস। পুরো সিরিজ খারাপ খেলেনি বাংলাদেশ দল, এমনটা মন্তব্য করেছেন তিনি। লাস্ট দুটো সিরিজ আমরা চেষ্টা করেছি দল গোছানোর, হয়তো বা অনেক প্লেয়ার ইনজুরিতেও ছিল, যে জন্য আমরা ফুল টিমটাও পাইনি। বাট আপনাকে লং টার্মের জন্য চিন্তা করতে হবে যে আমাদের বিগ ইভেন্ট সামনে আসতেছে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, কোথায় খেলা হবে, কাদের সাথে খেলা হবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট, এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে, যে আমরা এনি ডে যদি ভালো ক্রিকেট খেলি, স্মার্ট ক্রিকেট খেলি, ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন না, আপনার সাথে সাথে চুজি হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে। আমার যদি মনে হয় স্মার্ট ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি, সো পসিবল অনেক কিছুই। বলারটা খুবই ভালো বল করেছে, আমরা খারাপ ক্রিকেটটা খেলিনি। পার্টিকুলার 2-1টা দিন আমরা একটু আমি যদি বলি, আমি বলবো যে আমরা ব্যাটিংয়ে কোলাপস করার কারণে আসলে সিরিজটা দেখতে অন্যরকম লাগতেছে। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা স্থানে উঠে এলেন রিশাদ হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ম্যাচে 4 উইকেট নিয়ে 17 নম্বরে উঠে এসেছেন এই লেগ স্পিনার। এদিকে ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 জয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটারদের। এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। দ্বিতীয় ম্যাচে 18 রানের বিপরীতে 3টি উইকেট নিয়েছেন এই লেগি, আর প্রথম টি-20তে নিয়েছিলেন আরও 1টি উইকেট। তাতেই আইসিসির শটার ফরম্যাটে ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন টাইগার বোলার। 2 ম্যাচে 4 উইকেট নিয়ে 12 ধাপ এগিয়ে 17 নম্বরে উঠে এসেছেন রিশাদ। তার নামের পাশে 623 রেটিং। ব্যাটারদের তালিকায় লম্বা লাভ দিয়েছেন লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় টি-20তে 50 বলে 76 রানের ইনিংস খেলেন টাইগার অধিনায়ক। তাতেই 7 ধাপ এগিয়েছেন এলকিডি। 541 পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে 44 নম্বরে আছেন লিটন। সিরিজের প্রথম ইনিংসে 22 বলে 38 রানের ইনিংস খেলা ইমন 12 ধাপ এগিয়ে উঠে এসেছেন 85 নম্বরে। 1 ধাপ এগিয়ে 41 নম্বরে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। অবনমন হয়েছে ওপেনার তানজিদ তামিমের। 2 ম্যাচে 21 রান করা এই ক্রিকেটার 2 ধাপ পিছিয়ে 55 নম্বরে নেমে গেছেন। বোলারদের তালিকায় উন্নতি করেছেন শরীফুল ইসলাম। সিরিজের দ্বিতীয় টি-20তে 12 রানে 2 উইকেট শিকার করেছেন এই পেসার। তাতেই 20 ধাপ উন্নতি হয়েছে শরীফুলের। 482 রেটিং নিয়ে 57 নম্বরে আছেন এই বাহাতি পেসার। আগের অবস্থান ধরে রেখেছেন মুস্তাফিজুর রহমান। এদিকে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন অজি ব্যাটার ট্রাভিস হেড। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সাকিব আল হাসান ইস্যুতে উত্তর নেই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে। সাবেক টাইগার অধিনায়কের নাম শুনে মুখে কুলুপ আটেন এই পরিচালক। শ্রীলঙ্কায় টাইগারদের পারফরমেন্সে সন্তুষ্ট নয় ক্রিকেট বোর্ড। ভারত সিরিজ পিছিয়ে গেলেও এখনও ওই উইন্ডোতে বিকল্প কিছুর ব্যবস্থা করতে পারেনি বিসিবি। পাকিস্তানের বিপক্ষে ভালো উইকেটের প্রত্যাশা থাকলেও শঙ্কার নাম আবহাওয়া। আপনি রিচ করতে পারি না আসলে আপনার এই দায়িত্ব পাওয়ার পর থেকে একটা রিউমার আছে বা গুজব আছে যে সাকিব আল হাসানকে ফেরানোর দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে বা এরকম কিছু একটা। এটা আসলে লেটস নট টক অ্যাবাউট ইট। আমরা অনেক দূরে চলে গেছি। থ্যাংক ইউ। সাকিব আল হাসান ইস্যুতে উত্তর নেই। তার ভাষায় সাবেক টাইগার অধিনায়কের প্রসঙ্গ এখন অনেক দূরের ব্যাপার।
ক্রিকেট অপারেশনসের দায়িত্ব গ্রহণের পর থেকে আড়ালেই থাকেন বিকেএসপির সাবেক এই ক্রিকেট উপদেষ্টা। একটা সময় পর্যন্ত বোর্ডের সমালোচনায় মুখর থাকলেও এখন ওই মিডিয়া ভীতি ভোগাচ্ছে বর্তমান পরিচালককে। বেশ কদিন ধরে অনুরোধের পর অবশেষে নাজমুল আবেদিন ফাহিম আসেন গণমাধ্যমের সামনে। তবে তাকে প্রশ্ন করায় অনেক শর্ত, সময়ের হিসেবটাও বেঁধে দেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। সেখানেও নানাভাবে নানা ভাষায় জাতীয় দলের ব্যর্থতা ঢাকার কৌশল খুঁজেছেন তিনি। পুরো সিরিজে স্বাভাবিকভাবেই আমাদের যে স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা সেটা বোধহয় হয়নি, বাট এট সেম টাইম কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বেশ ভালো খেলেছি। খুব অবাক হওয়ার ব্যাপার যেটা, যে আমরা সাধারণত যেটা হয় যে কোনো সিরিজে গেলে প্রথম দিকে আমরা ভালো করি না, কিন্তু এবার আমরা প্রথম টেস্ট ম্যাচে খুব ভালো করেছি। এটা খুব আমাদের জন্য আনইউজুয়াল একটু। আবার দ্য সেম টাইম শেষের দিকে এসেও আবার আমরা এখনও নিজেদেরকে ধরে রাখতে পেরেছি, এটা একটা পজিটিভ দিক। নির্ধারিত সূচিতে ভারতকে বাংলাদেশ সফরে রাজি করাতে পারেনি ক্রিকঅপস। এই সফর পিছিয়ে যাওয়ায় বিকল্প খোঁজা হচ্ছে, তবে এখনো সমাধান মেলেনি। অলরেডি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই সময়টা আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কিনা, কারণ এর আগেও আমরা করেছি যেটা জাতীয় দল এই টিমের সাথে খেলেছিল, সেরকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের একটা পরিকল্পনা, বাট এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কিনা, বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কিনা। ভরা বর্ষায় পাকিস্তান সিরিজ খেলবে টাইগাররা। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হলেও বর্তমান আবহাওয়া খুব একটা স্বস্তি দিচ্ছে না। আবহাওয়ার যে অবস্থা সেটাতে আমরা কতটুকু সক্ষম হব ভালো উইকেট বানাতে, কারণ প্রায় বেশিরভাগ সময় পিচ ঢেকে রাখতে হচ্ছে। সো পিচটাকে রোল করা, পিচটাতে পানি দেওয়া, রোদ খাওয়ানো, এইসব সেভাবে সম্ভব হচ্ছে না। শ্রীলঙ্কা সিরিজ শেষে মাত্র একদিন অনুশীলন করবে বাংলাদেশ। তার আগে 2 দিন থাকছে বিশ্রামের জন্য। 20 জুলাই প্রথম টি-20 হোম অফ ক্রিকেটে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এক সিরিজ শেষ হতে না হতেই সামনে আরেকটি সিরিজ। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার 2 ধাপে বাংলাদেশে পৌঁছায় মেন ইন গ্রিন। 20 জুলাই মাঠে গড়াবে এই সিরিজ। তার আগে মিরপুরে নিজেদের ঝালিয়ে নেবে সফররতরা। ঢাকায় গণমাধ্যমের মুখোমুখি না হলেও করাচিতে প্রেস কনফারেন্সে পাকিস্তান অধিনায়ক বলেছেন, হোম কন্ডিশনে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তারা। কোনো দল পাকিস্তানে গেলে নিরাপত্তার কড়াকড়ি দেখা যায়। এবার পাকিস্তান দলের বাংলাদেশ সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দেখা গেল বাড়তি নিরাপত্তা। মডার্ন ক্রিকেটে দম ফেলার ফুরসত নেই। একটা সিরিজ বা ইভেন্ট যায়, আরেকটা আসে। প্রায় 1.5 মাসের শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরতে না ফিরতেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ। লঙ্কা দ্বীপের শেষ টি-20-র দিনই অতিথিরা ঢাকায়। পাকিস্তান দলকে বহনকারী বিমান সকাল 8টায় ঢাকায় পৌঁছায়। যদিও একসঙ্গে পুরো দল আসেনি। প্রথম বহরে হেড কোচ মাইক হেসনের নেতৃত্বে স্টাফ এবং ক্রিকেটার মিলিয়ে আসেন 14 জন। পরে আরেক ফ্লাইটে আরও 13 ক্রিকেটার। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে যায় সফররত দল। টিম হোটেলে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। ভ্রমণ ক্লান্তি ছিল ক্রিকেটারদের চোখে মুখে। চাবি বুঝে নিয়ে দ্রুতই নিজেদের রুমে চলে যান তারা। এদিন গণমাধ্যমের মুখোমুখি হননি পাকিস্তান দলের কেউ। তবে দেশ ছাড়ার আগে করাচিতে প্রেস কনফারেন্সে সিরিজ নিয়ে লক্ষ্য ও পরিকল্পনা জানিয়েছেন টি-20 অধিনায়ক সালমান আলী আগা। বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। করাচিতে ট্রেনিং ক্যাম্পে সবাই মনোযোগী ছিল। দুর্বলতা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করেছি। সম্ভাব্য প্লেইং কন্ডিশন নিয়ে ভেবেছি। ঢাকায় পা রাখার পরদিনই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামবে পাকিস্তান দল। 20 জুলাই প্রথম টি-20-তে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের বাকি 2 ম্যাচ 22 ও 24 জুলাই। সবগুলো ম্যাচ হবে মিরপুরে। মে জুনে লাহোরে 3 ম্যাচ টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে প্রতিশোধের সুযোগ লিটন দাসের দলের। টানা খেলার মধ্যে রয়েছে টাইগাররা। এই হোম সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী থাকার কথা ফিল সিমন্স বাহিনীর। আর 25 ক্রিকেটারের পুল তৈরি করে বেশ কিছুদিন ধরে করাচিতে ক্যাম্প করেছে পাকিস্তান টিম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ফুটবল প্রসঙ্গ, নেপালকে কথা দিলেও সেপ্টেম্বর উইন্ডোতে ভিয়েতনামের বিপক্ষে খেলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। এজন্য চেষ্টা চলছে নেপালের প্রতিপক্ষ হিসেবে কম্বোডিয়াকে রাজি করানো। যদি এই মধ্যস্থতায় বাফুফে ব্যর্থ হয় তবে হামজাদের খেলতে হবে নেপালের বিপক্ষেই। এদিকে অনূর্ধ্ব 23 দলে ফাহমেদুল এবং কিউবা মিচেলের সঙ্গে ট্রায়ালে অংশ নেয়া
প্রবাসীরাও যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। সেপ্টেম্বরে যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখানেও হজবরল পরিস্থিতি। শুরুতে নেপালকে কথা দিলেও শেষ দিকে ভিয়েতনাম সাড়া দেয় বাফুফে ঝুঁকতে চায় সেদিকেই। নেপালও যাতে প্রতিপক্ষ শূন্য না থাকে, এই জন্য কম্বোডিয়া নিয়ে মধ্যস্থতা করছে বাফুফে। তবে সব মিলিয়ে এই জটিল সমীকরণ সমাধান হওয়ার সম্ভাবনাই কম। শেষ পর্যন্ত প্রতিপক্ষ হিসেবে হয়তো জুটবে নেপালি। আমাদের সাথে অন্য টিম যারা আছে অন্যান্য দেশের, তাদের সাথে মানে টাইমিংটা প্লাস হলো তাদের সব ওখানে খেলা, আমাদের কোনটা ভালো হবে, এগুলো নিয়ে কিন্তু আসলে কয়দিন ধরে কাজ আমাদের করতেছি। এখন দেখা যাক যে অবস্থাটা যাক, যেটাই হবে বেটারমেন্ট, যেটা সবাই চিন্তা করবে সেই অবস্থায় আমরা যাব। ম্যাচ ডের প্ল্যানিংটা যদি আমি প্রপারভাবে না করতে পারি, সেটার জন্য আমরাই সাফারার হব। আমার মনে হয় যে দিন শেষে ম্যাচ ডের প্রিপারেশনটা এখন মেন। মৌসুমের মাঝপথে খেলার মধ্যে নেই বাংলাদেশের ফুটবলাররা। টিম ম্যানেজমেন্ট ফোকাস রাখছে তাই এএফসি কাপে অংশ নিতে যাওয়া দুই দল আবাহনী এবং বসুন্ধরা কিংসের দিকে। এছাড়াও অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়া দলের দিকেও থাকবে দৃষ্টি, কারণ এই দলে যোগ দেবেন ফাহমেদুল এবং কিউবা মিচেল। পাশাপাশি ট্রায়ালে আসা অন্তত 7 জন প্রবাসীর জায়গা হচ্ছে অনূর্ধ্ব 23-এর প্রাথমিক দলে। ফাহমেদুল, কিউবা মিচেল, এদের সাথে যেভাবে কথা হচ্ছে ওরা তো এসে যোগদান করবে। যোগদান করার পরে আমাদের টিমটা আমরা তৈরি করতে পারবো। যেহেতু আমরা একটা ট্রায়াল নেওয়া হয়েছে, ট্রায়াল নেওয়ার পরে যে প্লেয়ারগুলো আমাদের এখানে আসছে তাদেরকে আমাদের যোগাযোগ করা হচ্ছে। তাদের পাশাপাশি আমাদের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ারকে আমরা এখানে 23-তে নেওয়ার জন্য বলা হয়েছে, এবং এই 23-তে এখানে যারা যাবে সেখানের সেইটার প্রিপারেশনটাই কিন্তু আমাদের হংকংয়ের সাথে ম্যাচ। আচ্ছা, প্রতিপক্ষরা বসে নেই, হয়তো বসে নেই বাফুফেও, তবে ঠিকই ছুটিতে আছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। ল্যাপটপ আর ইন্টারনেটেই তার আস্থা, সশরীরে স্কাউটিং করার সময় কোথায়? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রায় 4.25 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হবে বাফুফে ভবন। সব কাজ গুছিয়ে এনে দ্রুতই ফিফার কাছে অর্থ বরাদ্দের জন্য আবেদন করবে ফেডারেশন। তবে সংস্কারের পরও নারী ফুটবলারদের মিটবে না আবাসন সংকট, কারণ ফাউন্ডেশনের লোড ক্যাপাসিটি না থাকায় উপরের দিকে ভবন সম্প্রসারণ সম্ভব নয়। যদিও সম্ভাব্যতা যাচাইয়ে বুয়েটে শরণাপন্ন হবে বাফুফে। ভবন সংস্কারের জন্য ফিফা থেকে প্রায় 4.25 কোটি টাকা বরাদ্দ পাবে বাফুফে। এই টাকার সঠিক ব্যবহারের জন্য বৈঠকে বসেছিল প্রকিউরমেন্ট কমিটি, যেখান থেকে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাফুফের 4 তলায় থাকা নারী দলের আবাসন সংকট পুরনো সমস্যা। এবার সংস্কারের জন্য মোটা অঙ্কের বরাদ্দ এলেও এই সংকট সমাধানের সুযোগ আপাতত নেই, কারণ ফাউন্ডেশন যথেষ্ট মজবুত না হওয়ায় উপরের দিকে ভবন সম্প্রসারণের সুযোগ নেই। তারপরও কাজে হাত দেওয়ার আগে বুয়েটের পরামর্শ নিতে চায় বাফুফে। 4 তলার উপরে আমাদের আপাতত সেটা এই রিনোভেশনের ভিতর নাই, তবে আমাদের প্রেসিডেন্ট তাবিদ ভাই খুবই চেষ্টা করতেছেন যদি কিছু করা যায় কিনা। তবে আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এসে আমাদের লোড ক্যাপাসিটিটা নাই, হয়তো ওখানে কিছু করা সম্ভব হবে না। ভবন সংস্কারে মূলত নিচ তলায় ফোকাস দিচ্ছে বাফুফে। এছাড়াও দোতলায় নির্বাহী সদস্যদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হবে। নারী ফুটবলারদের জন্য রুম বাড়ানো সম্ভব না হলেও তারা যেখানে আছেন তার সর্বোচ্চ আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছে বাফুফে। রিনোভেশনের ক্ষেত্রে অবশ্যই তাদের প্রাধান্য দেওয়া হবে, যাতে তারা ভালোভাবে ওখানে বসবাস করতে পারে, ভালো খেতে পারে, তাদের ওয়াশরুম সব কিছু একটা ভালোভাবে করা হচ্ছে। মেয়েরা আদৌ এখানে থাকবে কিনা সেটাও আমাদের পরিকল্পনা আছে। ভবিষ্যতে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক আছে। আমরা ওইখানে যদি মেয়েদের পার্মানেন্ট থাকে অবশ্যই ওটাও খুব অত্যাধুনিকভাবে রিনোভেশন হবে, আমাদের চাহিদাপত্রে আছে। বরাদ্দ নিশ্চিত করতে একটি প্রপোজাল তৈরি করেছে ফেডারেশন, সেটার উপর নির্ভর করেই অর্থ ছাড় করবে ফিফা। সূত্র বলছে এই অঙ্কটা হতে পারে $3.5 লাখ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর নড়ে চড়ে বসেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুরবস্থা কাটাতে লারা ভিভ রিচার্ডসের নিয়ে গড়া হলো সাপোর্ট গ্রুপ। বর্তমান দলকে দিক নির্দেশনা দেবেন কিংবদন্তিরা। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে একদিনের ব্যবধানেই আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবহাওয়ার কথা মাথায় রেখে এবার বদলে ফেলা হলো টুর্নামেন্টের ভেন্যু। বসুন্ধরা কিংসের মূল মাঠে নয়, অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে
বৃহস্পতিবারের 2 ম্যাচ। গেল ম্যাচে 2 ভেন্যুতে খেলার ঘটনাকে পেছনে ফেলে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য লাল সবুজদের। যদিও এই ম্যাচে প্রতিশোধ নিতে চাইবে ভুটানও। বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। জয়ের ট্রেন ছুটেই চলেছে বাংলার জয়িতাদের। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দাপুটে লাল সবুজ বাহিনী। শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সঙ্গে একটি করে ম্যাচ খেলে আবারও ভুটান বধের মিশন পিটার বাটলারের দলের সামনে। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে বিরল এক ঘটনা সাক্ষী হয় বাংলাদেশ দল। বৃষ্টির কারণে বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। এরপর খেলা বন্ধ থাকে 3 ঘন্টা। চেষ্টা করেও মাঠ শুকানোর ব্যবস্থা না করা গেলে শেষ পর্যন্ত বদলে ফেলা হয় ম্যাচের ভেন্যু। বসুন্ধরা কিংসের অনুশীলন গ্রাউন্ডে মাঠে গড়ায় দ্বিতীয়ার্ধের খেলা। এবার বাংলাদেশ বনাম ভুটানের পরবর্তী ম্যাচের জন্য বদলে ফেলা হলো ভেন্যু। আবহাওয়ার কথা মাথায় রেখে বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় শ্রীলঙ্কা বনাম নেপাল ও বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচ। ম্যাচ ডের মাঝে একদিনের বিরতি, যে কারণে অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। তবে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে বদ্ধপরিকর লাল সবুজ। হোটেলে রিকভারি সেশন করেছে পিটার বাটলারের দল। সুইমিং, স্ট্রেচিং করে রিকভারি সেশন সম্পন্ন করেছে আফিদা সাগরিকারা। ভুটানের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চরম ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। তবে সেই ধকল কাটিয়ে উঠে এবার আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত পুরো দল। ম্যাচটা একটু কঠিন ছিল, কারণ প্রথম মধ্যে খেলা হয়েছে এক মাঠে, তারপর সেকেন্ড হাফ হয়েছে আরেক মাঠে। মাঝখানে অনেক সময় আমরা বসেছিলাম, তো একটু কঠিন ছিল। তারপরেও আমরা আল্লাহ রহমতে মাঠ ছেড়ে জিতে আসছি। আমরা রিকভারি সেশন করছি, সুইমিং পুল, স্ট্রেচিং, ফোম রোলার এগুলো করছি। সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত, কারণ বৃষ্টির মধ্যেও আমরা খেলছি। তারপরে মাঠ চেঞ্জ হয়েছে, ওখানেও আমরা ভালো খেলছি। সামনের ম্যাচ ইনশাল্লাহ আরো ভালো খেলবো আমরা। 4 দলের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান বাংলাদেশের। প্রস্তুতি আর কন্ডিশন বিবেচনায় এই ম্যাচেও নিজেদেরই এগিয়ে রাখছে পিটার বাটলারের দল। আফিদা, সাগরিকা, শান্তি মার্ডি, মুনকি, উমেহলাদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়ায় আসরের শীর্ষ পয়েন্টধারী দলের হাতেই উঠবে শিরোপা। তাই হাতে থাকা বাকি ম্যাচের কোনোটিতেই ভুল করতে চায় না বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেজা মাঠে খেলায় বেশ কয়েকজন ফুটবলার চোট পেলেও তা কাটিয়ে উঠেছেন তারা। ফুল ফিট স্কোয়াড নিয়েই তাই মাঠে নামার লক্ষ্য দলের। দলের অবস্থা এখন ভালো, টুকটাক একটু ইনজুরি ছিল, এগুলি সব কাটিয়ে উঠেছে এবং আমাদের মেয়েরা এখন ফুরফুরা মেজাজি আছে। আমাদের আজকে রিকভারি সেশন ছিল, আমরা স্ট্রেচিং করেছি এবং সুইমিং করেছি। তো আমাদের মেয়েরা আফটার ওভারঅল সবাই ভালো, আর নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার্ড। ভুটানের বিপক্ষে ম্যাচের পর শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে আরও 2টি ম্যাচ খেলবে লাল সবুজ বাহিনী। তাজিন খন্দকার, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জাজনক হারের পর নড়ে চড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুরবস্থা কাটাতে ক্যারিবীয় ক্রিকেটের স্বর্ণযুগের সেনানীদের শরণাপন্ন হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারা সহ কিংবদন্তিদের নিয়ে সাপোর্ট গ্রুপ গঠন করা হয়েছে, যারা বর্তমান দলকে দেবেন নানা দিক নির্দেশনা। ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা, কার্টলি অ্যামব্রোজ, কোর্টনি ওয়ালশ, ক্রিস গেইল, আরও কত নাম। কিন্তু হায়, কোথায় হারালো সেদিন, কোথায় সেসব তুখোড় ক্রিকেটার? বুকে পাথর চাপা দিয়ে তাদেরই দেখতে হয় নিজেদের মাঠে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানে অল আউট হয়ে হোয়াইট ওয়াশ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কিংস্টন ক্যাটাস্ট্রফির পর যেন টনক নড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট কিশোর শ্যালর। সাবেক ক্রিকেটারদের শরণাপন্ন হয়েছেন তিনি। ভিভ রিচার্ডস, ব্রায়ান লারাদের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন। দিশেহারা বোর্ড প্রধানকে নানা পরামর্শ দিয়েছেন কিংবদন্তিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বোলারদের পারফরমেন্স ছিল দারুণ। চিন্তা কেবল ব্যাটিং নিয়ে, তাই ভিভ, লয়েড, লারাদের কাছে সহায়তা চেয়েছে বোর্ড। শিবনারায়ণ চন্দ্রপোল, ডেসমন্ড হেইন্স আর ইয়ান ব্র্যাডশর মতো সাবেকরাও যোগ দেবেন তাদের সঙ্গে। রেড বলের পাশাপাশি হোয়াইট বলেও যে সাম্প্রতিক পারফরমেন্স ভালো নয় উইন্ডিজের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ দুটোতেই হয়েছে হোয়াইট ওয়াশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ করেছে ড্র, জিতেছে টি-20। তবে লারা ভিভদের সাপোর্ট গ্রুপ ওডিআই টি-20তেও দলকে গাইডলাইন দেবে কিনা তা জানায়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। মাকসুম আলম খান, সময় সংবাদ। লর্ডস টেস্ট হারের পর ইংল্যান্ডে রাজকীয় সংবর্ধনা পেল ভারতীয় ক্রিকেট দল। শুভমান গিল বাহিনীকে সেন্ট জেমস প্যালেসে আমন্ত্রণ করেছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এই সময় ক্রিকেটারদের সঙ্গে ঘুরে ঘুরে গল্প করেন তিনি। পরে সেখানে যোগ দেন ভারতীয় নারী দলের সদস্যরাও।
বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় ঐতিহ্যবাহী উপহার দেওয়া হয় রাজা চার্লসকে। রোমাঞ্চকর লর্ডস টেস্ট শেষ হয়েছে, একদিন পার হয়েছে। ম্যাচের ফলটা পক্ষে না আসায় খুব একটা ভালো অবস্থানে যে ভারতীয় টিম নেই সেটা হল অফ করেই বলে দেয়া যায়। কিন্তু পেশাদার জীবনে হারের ক্ষত শুকানোর সময়টা কি আর পাওয়া যায়? তাই তো হারের পর দিনই পুরো দল নিয়ে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হাজির গৌতম গম্ভীর কন্টিনজেন্ট। কোচিং প্যানেলের সদস্যদের সঙ্গে পুরো ক্রিকেট টিম তো ছিলই, আরও ছিলেন বিসিসিআইয়ের কর্তা ব্যক্তিরাও। এত আয়োজনের হেতু কিন্তু একটাই, ভারতীয় ক্রিকেট দলকে প্যালেসে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি আর কেউ নন, স্বয়ং ব্রিটিশ রাজ পরিবারের কর্তা রাজা তৃতীয় চার্লস। পুরো টিমের সঙ্গে দেখা করে খোশ গল্পে মাতেন রাজা। শুভমান গিল এবং ঋষভ পান্তের কাছে জানতে চান টেস্ট ম্যাচের উত্তেজনাকর মুহূর্তগুলো নিয়েও। সৌজন্য বিনিময়ের সময় তিনি হাস্যরসে মাতেন জসপ্রীত বুমরার সঙ্গে। লর্ডসে ফলটা পক্ষে না এলেও ম্যানচেস্টারের জন্য শুভকামনা জানিয়েছেন টিম ইন্ডিয়াকে। এটা আমাদের জন্য অন্যরকম একটা অভিজ্ঞতা। তিনি আমাদের সবার সঙ্গে কথা বলেছেন, ক্রিকেটের খোঁজ নিয়েছেন। লর্ডস টেস্টের শেষ উইকেট যেভাবে পড়েছে তাতে তিনিও বেশ হতাশ। এই টেস্টের এরকম পরিণতিতে উনিও সন্তুষ্ট নন। তবে ম্যানচেস্টার টেস্টের জন্য রাজা ভারতকে শুভকামনা জানিয়েছেন। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের পাশাপাশি এই আয়োজনে আমন্ত্রিত ছিলেন ইন্ডিয়ান নারী ক্রিকেট দলের সদস্যরাও। হারমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানা, জেমাইমা রদ্রিগেজ সবার সঙ্গেই সৌজন্য বিনিময় করেন কিং চার্লস। নারীদের সিরিজ নিয়েও দীর্ঘক্ষণ কথা বলেন তিনি ক্রিকেটারদের সঙ্গে। এ সময় বিসিসিআইয়ের কর্তারাও ছিলেন সেখানে। রাজা চার্লসের হাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উপহার তুলে দেন তারা। আমরা এর আগে বহুবার ইংল্যান্ডে ট্যুর করেছি, কিন্তু রাজার সঙ্গে এই প্রথমবার আমাদের দেখা হলো। এটা অবিশ্বাস্য এক মিটিং ছিল। উনি খুবই বন্ধুসুলভ মানুষ, আমাদের সিরিজের খোঁজ নিয়েছেন। এটা আমাদের জন্য সম্মানের। ব্রিটিশ রাজপরিবার থেকে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে, এটা অবিশ্বাস্য। রাজা সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন, খোঁজ নিয়েছেন। ক্রিকেটাররা এই আয়োজনে খুব খুশি। শুধু তাই নয়, তিনি ভারত সম্পর্কেও খোঁজ খবর নিয়েছেন। পরে পুরো ভারতীয় কন্টিনজেন্টের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন রাজা তৃতীয় চার্লস। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার থিয়াগো আলমাদা। 21 মিলিয়ন ইউরোর বিনিময়ে 2030 সাল পর্যন্ত এই ফুটবলারকে দলে ভিড়িয়েছে রোজি ব্লাঙ্কোস। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ যেন মিনি আর্জেন্টিনা। আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনের অধীনে এই ক্লাবে খেলেন আর্জেন্টাইন 6 ফুটবলার। বয়সভিত্তিক দল থেকে মূল একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন জেরেনিমো স্পিনার মতো তরুণ ফুটবলার। যদিও রোজি ব্লাঙ্কো শিবিরে 10 বসন্ত কাটানো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী আনহেল কোরেয়া গত মৌসুমে গন্তব্য পরিবর্তন করে পাড়ি জমিয়েছেন মেক্সিকোর একটি ক্লাবে। ক্লাব ছাড়তে পারেন আরেক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন রদ্রিগো ডি পলো। আনহেল কোরেয়ার রেখে যাওয়া জায়গা পূরণে আরেক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন থিয়াগো আলমাদাকে দলে ভিড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় আলমাদার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। মেডিকেল পরীক্ষা শেষে অ্যাটলেটিকোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করবেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। 2022-এ কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতলেও আলবিসেলেস্তে শিবিরে থিতু হতে পারেননি এই ফুটবলার। তবে সাম্প্রতিক সময়ে লিওনেল স্ক্যালোনির আস্থা অর্জন করেছেন আলমাদা। মেজর সকার লিগের ক্লাব আটলান্টা ইউনাইটেড থেকে 2024 সালে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে যোগ দেন 24 বছর বয়সী এই স্ট্রাইকার। সেখান থেকে গেল জানুয়ারিতে ধারে যান ফরাসি ক্লাব লিওতে। এবার নতুন গন্তব্যে নিজেকে প্রমাণ করতে হবে আলমাদাকে। এদিকে একের পর এক বিতর্কের জন্ম দেওয়া স্প্যানিশ ইয়াংস্টার লামিন ইয়ামাল পড়েছেন নতুন বিপদে। নিজের 18তম জন্মদিন জাঁকজমকভাবে পালন করতে গিয়ে বিপাকে পড়েছেন বার্সা তারকা। জন্মদিনের পার্টিতে স্প্যানিশ এক মডেলকে ডাকা নিয়ে ইমেজ সংকটে আছেন লামিন। তার মাঝে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে তার উপর স্পেনের সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের তদন্তের অনুরোধ। জন্মদিনের অনুষ্ঠানে বিনোদনের জন্য একদল বামন ভাড়া করেন ইয়ামাল, যা চোখ এড়ায়নি স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের। জন্মদিনের অনুষ্ঠানে প্রতিবন্ধীদের অপমান বা উপহাস করে আইনের কোনো লঙ্ঘন করা হয়েছে কিনা তদন্ত করা হবে। আর মন্ত্রণালয়ের পাবলিক প্রসিকিউটরের দাবি, বিনোদনের জন্য বামনদের ডেকে ঘৃণ্য অপরাধ করেছেন লামিন ইয়ামাল। যদিও স্প্যানিশ সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে অনুষ্ঠানে পারফর্ম করা বামনদেরই একজন দাবি করেন পার্টিতে তাদের সঙ্গে করা হয়নি কোনো বিরূপ আচরণ। ছুটি শেষে বেশ কয়েকটি বিতর্ক সঙ্গী করে বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন লামিন ইয়ামাল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আর্জেন্টিনা দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে কোনো বাক্যই বিনিময় করতে হয় না লিওনেল মেসির। তার আচরণেই সবাই বুঝে যায় কি করতে হবে।
প্রিয় ফুটবলারকে নিয়ে এমন মন্তব্য করেছেন রদ্রিগো ডি পল। শুধু তাই নয়, অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে তার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন চলছে, সেটা নিয়েও দিয়েছেন ইতিবাচক সাড়া। আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির প্রভাব কতটা তা সবারই জানা। দলের সবচেয়ে সিনিয়র এই ক্যাম্পেইনারের যতটা সম্মান পাওয়া উচিত লিও পান তার চেয়েও বেশি। এটা তো সর্বজন স্বীকৃত যে কাতার বিশ্বকাপে সতীর্থরা উজাড় করে খেলেছিলেন শুধুমাত্র মেসিকে একটা বিশ্বকাপ উপহার দেওয়ার জন্যই। নানা ইস্যুতে অন্যান্য দলে গ্রুপিং রেষারেষি থাকলেও আর্জেন্টিনা শিবিরে শোনা যায় না এমন কিছু, বরং সিনিয়র আর জুনিয়রদের মধ্যে সেখানে অসাধারণ বন্ডিং। সেখানে নেতা বলতে সতীর্থরা মানেন শুধু লিওনেল মেসিকেই। এটা কিভাবে সম্ভব করলেন বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার? এই প্রশ্নের জবাব দিয়েছেন রদ্রিগো ডি পল। সে কখনোই বেশি কথা বলে না, কিন্তু তার আচরণ সবকিছু বলে দেয়। যেমন ধরুন, দুপুর 1টাই আমাদের লাঞ্চ টাইম, সে 1টা বাজার আগেই ডাইনিংয়ে চলে আসবে। কোনো রকমের বাক্য বিনিময় ছাড়া সে দলের মধ্যে শৃঙ্খলা তৈরি করে। মাঝে মধ্যে আমরা একে অপরের দিকে তাকাই, তাতে বুঝে যাই কি করতে হবে। এটা দলের গতি বৃদ্ধি করে। সম্প্রতি ট্রান্সফার মার্কেটে গুঞ্জন অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেবেন ডি পল। বাতাসে এমন কথা ছড়ালেও প্রক্রিয়া মোটেও সহজ নয়। মাদ্রিদে তার হাই স্যালারি, MLS সাইনিংয়ে বড় প্রতিবন্ধকতা। তবে এই সমস্যারও সমাধান আছে। মেজর লিগ সকারে নিজের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিছু না বললেও ইতিবাচক সাড়া ঠিকই দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। আমি কোপা লিবার্তাদোরেস খেলতে চাই। অনেক সময় টাকা পয়সার বিষয় বড় থাকে না, নিজের আবেগ অনুভূতিকে বড় করে দেখতে হয়। কোনো ক্লাব যদি তার খেলোয়াড়দের সেভাবে সম্মান করে, তাহলে তার প্রতিদান দিতে হয়, যেটা আমি উদিনেসেতে থাকতে পেয়েছিলাম। টাকা আমাকে কখনোই উজ্জীবিত করতে পারেনি, আমার কাছে অনুভূতিটাই আসল। একটা ব্যালেন্স দল গড়তে বেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি, আর এই জায়গায় তাদের প্রথম পছন্দ ডি পল। সবকিছু ব্যাটে বলে মিলে গেলে মেসির সঙ্গে তার কেমিস্ট্রি দেখা যেতে পারে মায়ামিতেও। SM ইকবাল, সময় সংবাদ। ঢাকা মহানগরী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নবকুমার ইনস্টিটিউশন ও শহীদুল্লাহ কলেজ হল রুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 1982 সাল থেকে শুরু করে ঢাকায় ফুটবলে লম্বা সময় ধরে অবদান রেখে চলেছে মহানগরী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। শুধু তাই নয়, এখানে হাতে খড়ি নেওয়া ফুটবলাররা জায়গা করেছে জাতীয় দলেও, যাদের মধ্যে আছেন শেখ মোহাম্মদ আসলাম এবং আবু ইউসুফের মতো তারকা ফুটবলার। বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলারদের নিয়েই মূলত কাজ করে এই সংগঠনটি। শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং ফুটবলে পারদর্শী করে গড়ে তুলতেই ঢাকা মহানগরী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র কাজ করছে বলে জানান আয়োজকরা। খেলাধুলা কেন করব, এই সচেতনতাটা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো কাজেই এইগুলো যখন আবার প্রতিষ্ঠিত যদি হবে, তাহলে আমাদের সমাজে উপকৃত হবে। আমরা আমাদের পারিবারিক যে এইগুলো আছে এবং মেলবন্ধনগুলো আরও অটুট হবে। 3rd ডিভিশন থেকে নিয়ে 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন সবাই ঢাকার মাঠে লিগ খেলছে। এখন নাম করা কয়েকজন প্লেয়ার আছে, যেমন মুজাহিদ, যেমন আপনার গিয়া রিয়াজ, নাকিবও এই সংগঠনে একসময় খেলছে। বাচ্চারা এরা কিন্তু সব ফুটবল প্লেয়ার। আমরাও একসময় ফুটবল খেলতাম, এখন কিন্তু সেটা ধামাচাপা পড়ে গেছে। এখন কিন্তু সব ওই মোবাইলের যুগে ঢুকে গেছে। তো আমি একটা মেসেজ দিতে চাই সব মা বোনকে, আপনারা বাচ্চাদের স্কুলের পাশাপাশি মাঠেও পাঠান। 1982 সাল থেকে এটা চলতেছে, এখনও চলতেছে, ইনশাল্লাহ আমাদের পরবর্তীও চলবে। আর রমজানের বিকল্প আমরা আরও 2-4 জন তৈরি করছি। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগস্টে নতুন সিরিজ আয়োজনের চেষ্টায় ক্রিকেট বোর্ড। এখনো মেলেনি প্রত্যাশিত সারা। 3 ম্যাচ T20 সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। এবং সেপ্টেম্বরে ভিয়েতনামের বিপক্ষে খেলতে চেষ্টা চালাচ্ছে বাফুফে। ব্যর্থ হলে হামজারা খেলতে যাবেন নেপালেই। অনূর্ধ্ব-23 দলে কিউবা মিচেলের সঙ্গে যোগ দেবেন প্রবাসীরাও। ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ারকে আমরা এখানে 23-তে নেওয়ার জন্য বলা হয়েছে। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।